যারে সবাই এক নামে চিনেন, যার কিছু হৃদয় নিংড়ানো কথা এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের মাঝে সবসময় ঘুরে। আমরা লগে আছেন আমরা সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের যে স্বনামধন্য সঙ্গীত শিল্পী পাগল হাসান। সুস্বাগতম আজকে আপনারে। স্বাগতম বিয়ন টিভি ইউকে। আর ইলা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন কইরা আমার মতো নগণ্য জনরে ইনো দাওয়াত দেওয়ার লাগি আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নাই বর্তমানে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই আগমনটা অবশ্যই বিয়ন টিভি ইউকে প্রেজেন্ট কাট্টুশালীর স্বর সংশ্লিষ্ট সবে স্মরণীয়ভাবে কৃতজ্ঞতার সহিত আমরা স্মরণ রাখবো। তো শুরুতেই আসলে আমরা যেহেতু আমরা প্রত্যেক অতিথির জানা অজানা অনেক তথ্য লই আমরা অনুষ্ঠানটা সাজাইছি, তো আমরা প্রথমেই জানতাম চাই যে আপনার পরিবারও সদস্য কয়জন, আপনারা কয় ভাই বোন? পরিবারের সদস্য তো বর্তমানে ভাই বোন হিসাবে আমি একজন, এক ভাই, তিন বোনের বিয়ে হয়ে গেছে। বর্তমানে বাড়িতে খালি আমি আর আম্মা আছি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনারা যে 4 জন, 3 বোন আর আপনি একলা, তো এরার মাঝে এই 4 জনের মাঝে সব থেকে দুষ্ট প্রকৃতির খেয়ে আসলা, চঞ্চল খেয়ে আসলা শৈশবে? এটা আমি আসলাম। আচ্ছা, আপনার দুষ্টামি গুলা কিতা লইয়া আছেন, চঞ্চলতা কিতা লইয়া আছেন? দুষ্টামি চঞ্চলতা মূলত আছিল যে কিচ্ছু করা লাগবো, আলাদা কিছু থাকতে হইব। শয়তানিও কিটা আলাদা থাকতে হইব। খেলাধুলা করলে এটা বালা করতে হইব, মাইর হলেও বালা করি করা লাগবো। মানে ব্যতিক্রম জিনিসে সবসময় আপনি সবসময় মানে এটা আলাদা থাকতে হইব। তো আপনি যেহেতু চঞ্চল আসলা, বেশি দুষ্ট আসলা, বেশি শয়তানি করতা, আমরা সিলেটি ভাষায় যেটা এখন শয়তানি করা, তো এই জায়গাটা আপনার শাসন করতা খে আব্বা না আম্মা? শাসন বলতে শাসন করতে আব্বাই। আচ্ছা, এই শাসনটা কিরকম হইতো? শাসন তো একটু বাদাম মাইর মাইর মানে কি মাইরের উপরে দিয়ে মাইর। আচ্ছা, এইলা কোনো সময় হয়েছে নি যে আপনার খুব বেশি মার হয়েছে, আপনি রাগ করিয়া 2 দিন লাগে বাড়িতে গেছেন, কিংবা আত্মীয় ঘরে থাকি গেছেন, গরু আর আইছিল না? ইলা হইছে হইলো আব্বা আব্বা মারা যাওয়ার পরে। আচ্ছা আচ্ছা। আম্মার লগেই মানবী মানটা বেশি। আচ্ছা আচ্ছা। আর আব্বারে তো কম দিন পাইছি, তবে আব্বার শাসনটা বেশি মনে রয়ে গেছে। আব্বা মারা গেছেন আমি সময় 3-4 সময়। আচ্ছা আচ্ছা। তো ওই সময়ের যে শাসনটা অল্প সময়ের শাসন, আচ্ছা আচ্ছা। ওইটাই এখন আমার কাছে সেরা শাসন। মনে হয় যে এই শাসনটা আপনার জীবনের মাঝে মানে এক ধরনের প্রভাব পড়ছে, এখান থেকে অনেক শিক্ষা আপনি গ্রহণ করছেন? প্রভাব মানে আমার আব্বার যেমন ধরুন, আমার আব্বার চাওয়াটাই, আমার আব্বার যে চাওয়া আছে শাসনের মাঝে, ওটা মেমোরি করলেই যেমন ধরুন আমি নিজে বনি যাই আর কি। মানে বাবাইয়া তুলে মানে এটাই মূল। আচ্ছা আচ্ছা। আমার আব্বার চাওয়াটাই মূল আছে। আপনি একাধারে একজন গীতিকার, একজন সঙ্গীত শিল্পী এবং স্বনামধন্য একজন সঙ্গীত শিল্পী। আপনি যদি এই মানে শিল্পী না হইতা, গান লেখালেখি না হইতা, তাহলে কোন পেশায় নিজের রাখলো না? হাইটে হয় না, তার বাদে মানে পুলিশ হইলাম না। এখানে পুলিশ হওয়ার মানে ইচ্ছাটা কিতা লাগে? পুলিশ হওয়ার ইচ্ছা ছিল কারণ আমি একটু নিজের একটু পুলিশ ভাবি, আর মানুষের উপকার করতে পারা, অনেক কিছু ক্লু উদ্ধার করা বা কুড়াকুড়িটা আমার ভালো লাগে। মানে সবসময় ওই যে গোয়েন্দা যেগুলা বিষয় রইল, এটা আমার ভালো লাগে। এটা আমার ফুরুতা থেকে আমার মানুষের কল্যাণ উপকার তো আপনি অনেক মানে পুলিশ না হইলে তো আপনি করতে পারবেন না। তারপরে আমি হইলাম আমি পুলিশ হইয়া মানুষের উপকার করলাম। পুলিশ হইয়া মানুষের উপকার অবশ্যই করার সময় মানে আপনি আইনের সেবক হইয়া দরকার লাগে, আমি সব তা করলাম যেটা লাগে। আচ্ছা। তো আপনার এই সঙ্গীত জীবনটা শুরু কিভাবে? সঙ্গীত জীবনের শুরু মোটামুটি আব্বা মারা যাওয়ার পরে। মানে কোন ভাবনা থেকে আপনার মনে হলো? ভাবনা থেকে যেমন ধরুন আব্বা মারা যাওয়ার পর থেকে নিজেরে একটু ওই সময় সেল বুঝে লিছি আর কি। আচ্ছা। সেল যেটারে কই আমরা দুঃখ বুঝে লিছি। দুঃখ বুঝার বয়স লাগে কিনা জানি না, তবে আমি ওই সময় দুঃখ বুঝে লিছি। দুঃখ বুঝার থেকে যেমন ধরুন ভিতরে গুনগুনি করতাম, এটাই আমার সুখ আছিল, ওখানেই আমার আনন্দ আছিল, ওখানেই আমি আমার সব কইতাম পারতাম এই সুরের মাধ্যমে গুনগুনাইয়া। ওই সময় থেকে আমি আমার নিজের কথা কই। আপনার জীবনের প্রথম কোন গান দিয়ে শুরু করছেন? প্রথম কোন গানটা গাইছেন মনে হয়নি শৈশবে? শৈশবে মনে হয় যে এটাও আব্বার মেমোরি করা লাগে। আচ্ছা। যেমন ধরুন আমি গেছিলাম আমার নানা বাড়ি। আচ্ছা। নানা বাড়ি গিয়া আমি না কোনো ফিতার টেফো গান শুনছি। আচ্ছা আচ্ছা। এই সময় বেদের মেয়ে জ্যোৎস্না গান খুব হিট গান। আচ্ছা আচ্ছা। তো আব্বা ঘুমো,
আমি এই আব্বারে ডাক্কা তুলছি, আব্বা উঠো উঠো, উঠছুন। এখন কি তৈছে, আমি একটা গান ইকাইছি আজকে। এখন কিতা গান খো, ও হইরাম বেদের মেয়ে জুসনা আমায় কথা দিয়াছে, কই তুই ঠাস করে গেল তাপড়া। আপনার শুরুতেই মানে একটা হুচট তাপড়া ওই আব্বা। আমি বললাম গান ইকাইয়া তোমারে শুনাইলাম, তুমি আমারে মারলাই। এখন গান ইতা নাই, গান গাইবাইল এই পদ্মাই মেঘনাই যমুনা সুরমা নদীর তটে আমার রাখালগণ গান গেয়ে যায়, হে আমার দেশ হে আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন হবিরহ সংকটে। ওটা এই কথাটা আমার এখনো মনে হয়। গান মানে আব্বার কথা ছিল ওটাই যে প্রতিটা গানের মাঝে যেন প্রেম, দেশ প্রেম। আব্বা তো মুক্তিযুদ্ধ আসলে, তাই মুক্তিযুদ্ধ করছে। আচ্ছা আচ্ছা। তো আব্বার শাসনটা ছিল ওগুলা, তো ও কথাটা আমার এখনো মনে হয়। যার কারণে যে কোনো ধরনের গান থাকি বিরত থাকি, আর প্রতিটা গানেই দেশের কথা বলা তো মানুষের কথা হওয়া, অবশ্যই। আর প্রতিটা গানেই চেষ্টা করি মানুষের কথা হওয়া, প্রতিটা গানে চেষ্টা করি মানুষের ভাব জাগাইয়া তোলার, যাতে মানুষের আকুতিটা আমার কথার মাধ্যমে প্রকাশ হয়। প্রকাশ হয়। আপনার জীবনে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষার লাগে কোন স্কুলে গেছেন? শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে মানে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা ক্লাসে যখন পড়াশোনা লাগে, ক্লাসে পাঠ্য ভর্তি হইলে শিক্ষা, এটা প্রথম শিক্ষা হলো শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানে ওখান থেকেও শুরু। ওখান থেকে শুরু। আপনার প্রথম পাঠ্য শিক্ষক আর ওইটারই আমি ইউনিভার্সিটি ভাবি, আমার প্রাইমারিটারই। আচ্ছা আচ্ছা, এইটাই শিকড়। শিকড় আর শুধু শিকড় না, আমরা যে আব্দুল বাসিত স্যার আসলা, আচ্ছা আব্দুল মনিম স্যার, আচ্ছা তাই না, মানে হুজুর মাওলানা আসলা, আচ্ছা মোল্লা স্যার বললা তাই পরিচিত আচ্ছা। আমরা এলাকার। এই স্যারের শিক্ষা বা যে সময় পড়ছি এই সময় যে তৎকালীন প্রায় সব শিক্ষকই মানে তারা ফোরানি যতটুকু ফোরাইতে তার চেয়ে বেশি আমরা আদর্শের শিক্ষা দিতে, তার চেয়ে বেশি আমরা শাসন করতা। মানে গরুর শাসন মোটামুটি লাগতো না, স্কুলের যে শাসন আছে এটাই যথেষ্ট আছিল আমরা আমলে। এখন এর আমলের তার হইতে পারলাম না, তখন আর ভিতরে হামাইও না গিয়া। তো ওইটারই যার কারণে আমি এটারই আমার ইউনিভার্সিটি ভাবি, আমার প্রাইমারি স্কুলটারই। আচ্ছা আচ্ছা। তো আপনার আমরা যে জানি যে আপনার পুরো নামটা হলো মতিউর রহমান হাসান, মোহাম্মদ মতিউর রহমান হাসান। এই মোহাম্মদ মতিউর রহমান হাসানটা কি পাগল হাসান ওইয়া উঠার গল্পটা কি তা? মানে পাগলের উপাধিটা কোন জায়গা থেকে এলো? পাগলের উপাধি এটাও ছোটবেলা থেকে ওই আম্মাই আমার ওই যেমন ধরেন ওই যে মাইডিট হয়ে যাচ্ছে, খাজা দরবার লাগাই যাচ্ছে, আমার লগে স্যার লগে মানে থুরা লইয়া মাই লাগিয়েছে আমার লগে স্যার। আচ্ছা আচ্ছা। এটা ছিল আমার একটা সমস্যা। আর নিরীহ হইলে যা হয় আর কি, বাপ না ইয়েতিম মানুষ এমনি নিরীহ থাকে, যার কারণে মানে মোটামুটি এরকম হয়ে যায়। তো ও লাগাই আইলই তো আম্মাই ও কথা কইতে মারতা তো সেই মায়ের, মারার পরে এরারে বুঝাইতা একদম আমার পাগল লোক শুনো বাদ দিলাম। মানে ওই থেকেই পাগল। ও তা কি তো নিজে নিজে চিন্তা করি, আম্মা তো হামেশাই আমার খালি পাগল হইব, সবসময় যে স্যারে পাগল হইয়া বুঝাই। ওই পাগলটা কি মানে পাগলের যে তখন কি তা আসলে মানে মনে হয়েছে যে এই পাগলটা এক সময় মানে এত সমাদৃত হইবা, এত পরিচিত হইবা, তান গানগুলা মানে এত পরিমাণের বাংলাদেশের মানুষের শুনবা, সিলেটের মানুষের শুনবা? না, এটা তখন ইলা মাথাত আছিল না, বা এরকম ওজনে কিছু করা যায়। আচ্ছা। আর গান হইলে যে এরকম যে মানুষের ভালোবাসা পাওয়া যায় এটাও তখন বুঝতাম না। আচ্ছা, আমরা মানে আপনি এখন শিল্পীর জার্নি তো আমরা তো শুনলাম, তো আপনি আসলে পেশাগতভাবে মানে প্রফেশনালি কোন সময় থেকে শুরু করছেন মানে গান গাওয়াটা? পেশাগত ভাবে আমি এখনো গান করি না। না, অবশ্যই মানুষের একটা ইয়ে থাকে, কিন্তু দেখা গেছে যেমন এখন যেহেতু আপনার অনেক অ্যালবাম বার হয়েছে, অনেক গান আপনার রিলিজ হয়েছে, এখন আপনার সাইডমুখা ডাক ডুক যেখানেও আমার যেমন ধরেন আপনি যদি আমারে পেশাগত ভাবে নেই, আপনি যদি আমার এখন পেশাজীবী ভাববে নেন, তাহলে আমার পেশারটা আমার দিলাইতে হইব। আচ্ছা, না এটা হ্যাঁ, আপনি যদি আমার ইল্লা নেই। আর গান তো আসলে একটা পেশা, এখন কিলা কইতাম এটার, এটা হওয়াটাও আসলে ওই না। না, এটা আমরা জানি যতটুকু যে আপনার ভালো লাগাটা কি, আপনার ভালোবাসাটা কি, আপনার আত্মাটা কি, আপনার মনের খুরাকটা কি আপনি গানগুলার
সৃষ্টি করেন এবং আপনার গানের মাধ্যমে মাধ্যমে জনমানুষের কথা উঠিয়ায় মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না প্রত্যেকটা মানে লিরিক্স গুলারে আমি একটু আগেই শুরুতেই কইছি আমি তো যেমন ধরেন আমি একজন সরকারি জব হোল্ডার আসলাম, আচ্ছা আমি সরকারি গভর্নমেন্ট জব করতাম। আমি জবটাও আর করা হয়েছে না এই গানের কারণে। আর এই গানে আমারে যা দিছে এখন বুঝলাম আর কি এটা পরবর্তীতে। এই গানে আমারে যা দিছে আসলে আমি এই মানুষের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। এমনি যদি এই অর্থ যদি যে মানে গানটা বালা করে টাইট করে ধরছি কোন বলা গান তো ধরা তো কইলাম শুরু থাকতে থাকি এই সময় থেকে যদি ইলা বুঝতাম যে গান লেখা যায় আর আমার কত এই মানুষের কথার লগে মিলে মানুষে আমার কত মানুষের কথা হিসাবে নেয় ইলা যদি শুরু থাকতে থাকি বুঝতাম তখন মনে হইতা বহুতটা নাম লেখাইলাম নেই। আল্লাহ বাঁচাইছি তো আগে বুঝছি না। প্রথম মানে গানের লাগে মঞ্চ গিয়া গান গাওয়াইছে কবে? মঞ্চ প্রথম গান গাইছে আমার 2006 সালে মঞ্চ প্রথম গান গাইছে। প্রথম গান গাইছি। এই কোন জায়গাতে আছিল এবং কিভাবে আছিল এটা? এটা সুনামগঞ্জ আছিল। আচ্ছা, এটা হইলো শিল্পকলার একটা অনুষ্ঠান। তো প্রথম দিন গান গাওয়া পরে মানে এই যারা দর্শক আসলাম তারা আসলে কিভাবে কি রকম প্রতিক্রিয়া আপনারা জানাইছেন এবং আপনার কাছে কিটা মনে হয় যে প্রথম দিন গান গাওয়ার সময় আপনি কিটা নার্ভাস আসলানি বা দর্শক আপনার গান নার্ভাস তো অবশ্যই আসলাম। যেমন ধরেন আমার কাছে মনে হচ্ছে মাইক্রোফোন হাত থেকে পড়ি যায়, মাইক্রোফোনের লগে কুস্তি করা লাগছে রীতিমতো। আচ্ছা, প্রথম দিন কুস্তি করা লাগছে ইনো কোনো সন্দেহ নাই। আচ্ছা, তো তখন আমার গলার রেঞ্জ অনেক বেশি, আচ্ছা, হাই রেঞ্জ আর কি। তো তখন যে গানটা গাইছিলাম গানটা বালা রেঞ্জে করা লাগতো, আচ্ছা, হয়তো বালা রেঞ্জে করি লিসি করি আর অত ত্রুটি ধরা পড়ছে উঠছে না। আচ্ছা, মোটামুটি সারি লিসি গাইলিছি, মানুষেরও ভালো লাগছে, মানুষের ভালো লাগার গানটাও গাইছি। আচ্ছা, গানটা হইলো এইটা হইলো প্রথম যে গানটা গাইছি হইলো আমি অজানা এক নদীর স্রোতে আচ্ছা, হারাইয়াছি সাথীরে মালা কার লাগিয়া গাথি। এটা হইলো আমার জীবনের প্রথম মঞ্চত গাওয়া গান। আচ্ছা, আর এই গানটা তো মানুষের হৃদয়ে গাথা গান, খুবই কবি জালাল খার গান। এটা ও গান দিয়ে আমি প্রথম মঞ্চত গান শুরু করছি। তারপরে আপনি আপনার নিজের গান কত সাল মানে কবে রেকর্ড করছেন? নিজের গান নিজে রেকর্ড করছি হইলো 2012 মনে হয় নিজে রেকর্ড করছি। আর এর আগে হইলো 2008 আমার গান, মানে আমার এখন গীতিকার শুরুকার হিসাবে আচ্ছা, আমার গান 2008 থেকে চলের। আমরা সেরা কণ্ঠের আশিকে গাইছি আমার গান ও চোখ সময় থাকি। আচ্ছা, আচ্ছা, কুদে গানটা ধর আশায় গাইছে, কুদে গানটা ধর প্রান্তে গাইছে, মানে ওই সময় থেকে ধীরে ধীরে মানে এটা আপনার লেখা আপনার শুরু আমার লেখা শুরু করা গান ধীরে ধীরে চলের তখন থেকে। আচ্ছা, তখন মানে আপনার শুরুটা জার্নিটা গানের পাশাপাশি আপনি গানগুলা লেখলো গান গাওয়া গানের পাশাপাশি তখন আমি ওই আমার যখন যে কর্ম করছি, আচ্ছা, কর্ম ছাড়া আমি কোনো সময় আসলাম না। আচ্ছা, সবকিছুর বিরে আমার কর্ম আছে, কাজও আসলাম, আচ্ছা, কাজ হইলে সবটা চালাইছি। আচ্ছা, তো কাজের বিরে দিও আমার এই সঙ্গীত চর্চাটারে আমি চালাইয়া দিতাম। আচ্ছা, তো ধীরে ধীরে যেমন আমার গানের উস্তাদ জিন আচ্ছা, জনাব দেবদাস চৌধুরী রঞ্জন সুনামগঞ্জে, আমার উস্তাদে যখন আমার কইলা তোর লেখা সুন্দর, আচ্ছা। তখন তাকে ভিতরে একটা স্পিরিট আইলো। উস্তাদ কি এখনো আছেন? আছেন আমার সাথে এখন ইয়াং আছে মোটামুটি। তো ওই সময় থেকে স্পিরিট এলো যে আমার উস্তাদ যে ব্যক্তি গান শিখাইন, যে ব্যক্তি নিজে গান গাইন, বালা গান পছন্দ করেন, বালা গান আমরা শিখাই। এই আমার উস্তাদে যদি এখন যে আমার লেখা ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। ওই সময় থেকে স্পিরিটটা কাজ করে ভিতরে, মানে এই উৎসাহটা আরো বেশি বাড়ছে। উৎসাহ বাড়ছে বা আরো ভালো লাগছে, নিজের কাছে লিখতেও ভালো লাগে। আপনি যেহেতু পরিবারের একমাত্র ছেলে, পরিবারের প্রতি দায়িত্ববোধ কেমন আপনার? পরিবারের লাগে আমি একবারে কুরবান হইতে পারি। আপনার এই 3 বোন, মা, বাবা, এই সদস্যর মাঝে কার লগে আপনার সব থেকে বন্ধনটা বেশি অটুট, বেশি শক্ত? বর্তমানে আমার বন্ধন বেশি শক্ত হইলে আমার বড় বোনের লগে। তার লগে অনেক খুনসুটি মজার ঘটনা? আমার বড় বোনের লগে এমন কিছু নাই যে আমি আমার বড় বোনের লগে আমি আলাপ করতাম পারি না, এমন কিছু নাই যে আমি শেয়ার করতাম পারি না। আর আমার বড় বোনের মতো মায়া
আমার কেউ করে না, যদিও মার মায়া শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও একটা মানে স্বতঃস্ফূর্ত যে মায়া, মার লগে তো ইচ্ছা করলো তো আমি সবকিছু শেয়ার করতাম পারি না, কারণ আমরা তো এই শাসনে বড় হয়েছি যে মা শুধু মা না, মা মানে সম্মানী, মা হইলো শ্রেষ্ঠ। এটা মারে সবসময় মার জায়গাত রাখি, মারে ধরন বন্ধু, কিন্তু সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে মায়ার হইলে আমার বড় বোন। মানে যার কাছে আপনি একবারে মুক্ত, একবারে আপার গেছে, একবারে মানে 7 খুন কইরা গেল গিয়ে আমি আপারে গিয়া কইতাম পারবো যে আপা আমি খুন কইরাইছি। আচ্ছা, এখন যেহেতু মানে আপনার পাগল হাসান হিসাবে আপনি বিশাল একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আপনার একজন, তো এই যে আপনার এখন জনপ্রিয়, আপনি আপনার গান সাইডে মুখে বাজের মানে মানুষের হুনরা সবকিছু, এখন এই বইন আম্মা তারার প্রতিক্রিয়া কিটা, তারা কিভাবে দেখেন এটারে? আমার বইনে আমার খুব বড় করিয়া দেখে, আর আম্মার কাছে আমি এখনো জেলা আসলাম আছি। পাগল আম্মার কাছে আমার কোনো উন্নতি হইছে না, আম্মার কাছে আমি মজা এটা আসলে হইছে কিটা, যত বড় না মার কাছে তোমার সন্তান তো সন্তান। আমার বইনের কাছে আমি অনেক বড়, আমার বইনে আমারে খুব খুব প্রাউড করে, আমার বইনে আমারে লইয়াও গর্ববোধ করে, আর আমার বইনে আমার সাহসও দেয় সবসময়। আর আম্মার এখনো আছেই কন্টিনিউ এখনো আম্মা এবতরি আমার দা লইয়া দৌড়াই, এখনো কিছুদিন আগে দা লইয়া দৌড়াইছে, আমার ভালো লাগে। এইগুলো আসলে হইছে কি তাই যে আপনার ছেলে এবং সন্তানের যে ভাতৃত্ববোধ, যে আত্মার সম্পর্ক, আমিও জীবনে আম্মার কাছে বড় হইতাম চাই না, ছোট থাকতাম চাই, এটা ভালো। এগুলো আমরা হয়তো আমরা পেশায় বা কর্মে যত বড় হই না, এখানে মার গেছে তো বড় সুযোগ নাই না। আমি সবসময় শিশু থাকতাম চাই মার কাছে, লাগে আমার ভালো লাগে, আমিও ছাতাই, আম্মা শাসন না হলেও খারাপ লাগে। আচ্ছা, একজন ব্যক্তি পাগল হাসান কোন জিনিসটা সহ্য করতে পারেন না, কোন জিনিসটা দেখা মাত্র রাগ উঠে? আমরা সমাজ অন্যায় জিনিসটা, অন্যায় জিনিসটা দেখলেই রাগ উঠে, দেখলেই রাগ উঠে বলে যে ছাতা হোক। আচ্ছা, এবারে মিনিস্টার হইলো মাফ নাই, অন্যায় তখন যখন আপনার সামনে কোনো সময় যদি কোনো অন্যায় হয়, এটার প্রতিবাদ আপনি কিভাবে করেন? গানের মাধ্যমে করেন না আপনি ফিজিক্যালি বা মাতিয়া কোন লেখা করেন? ইনো পয়লা মাইর খাইলে খেলিম, কিন্তু প্রথমে আমি আগে অন্যায় প্রতিবাদ করি, মুখ ধুইলে প্রথমে প্রতিবাদ করি, দৌড়বার চেষ্টা করি, বা অন্যায় যে কোনো কিছু আমি প্রতিবাদ করার চেষ্টা করি। পরেরটা পরে কিন্তু পরেরটা পরে বুঝবো, কিন্তু অন্যায়টা আমার মাঝে সহ্য হয় না। আচ্ছা, কোন জিনিসটা দেখতে আপনার ভালো লাগে? দেখতে ভালো লাগে আপনার বেলা বা অন্যর বেলা, যে কোনো মানুষের বেলা, মানে সব বালা আছে, এটা দেখতে আমার ভালো লাগে, মানে সব বালা আছে, মানে যে কেউ বালা থাকুক, এটা আমার ভালো লাগে। তখন কিন্তু হিংসা হয় না বলে ইস ওলা যদি আমি বালা থাকতাম? না না, কারণ আমি সব সময় সবার বালা চাই, আমারটা বিলাইয়া দিয়ে হইলো আমি বালা চাই। এখন ঘটনা হইল গিয়া আপনি অনেক জনপ্রিয়, অনেক পরিচিত, অনেক মানে দারুণ দারুণ, যেগুলা আসলে যুগ যুগ থাকবো, যে কথাগুলা, যে কথার গানগুলা, এই ধরনের অনেক সৃষ্টি গান আপনি করছেন। তো এখন জনপ্রিয়তা হওয়া পরে, এই যে পাগল হাসান হওয়া পরে, পাগল হাসান এত বেশি পরিচিত হওয়া পরে আপনার মাঝে কোন পরিবর্তনটা ঘটছে? শয়তানিরা কমছে, একটু মনোর যে এখন একটু ম্যাচুরিটি বাড়ছে, ম্যাচুরিটি না মানে মনোর যে একটু বয়স বাড়ছে, মানসিকভাবে একটু প্রিপারেশন নিলাম, বুড়ো হইবার লাগে। আচ্ছা আচ্ছা, কেন এটার উদ্দেশ্য কিটা? এটার উদ্দেশ্য হইল যে মানুষ আমার কাছে অনেক কিছু আশা করে, কিন্তু সবকিছুর পরে অনেক কিছু আশা করে, আমার কোনো আশা ভরসা নাই, কোনো আশা নাই, তবে আমি আমার কর্ম চালিয়ে যাইতাম চাই। আর আমি যে কর্মত আছি, এই কর্মত একটু বুড়া বুড়া ভাব ধরা লাগে, ভাব নেওয়ার লাগে না, বুড়া বুড়া ভাবনার লাগে। তো এই পর্যন্ত আপনার কতটা গান লেখছেন? গান তো লেখি লিছি, যদি আড়ানি গুণ লাগে এই হিসাব করি 22-2300 লেখি লিছি। মানে প্রচার হয়েছে কতটা? প্রচার হয়েছে 60-70। আপনার লেখা গান বাংলাদেশের আর কোন কোন শিল্পী হলে গাইছেন, খারার কণ্ঠে গানগুলো গাইছেন? মোটামুটি না হলো নাম হইতাম পারতাম, তো উল্লেখযোগ্য হইল প্রথমেই বাংলা গানের যুবরাজ যারে হয় আসিফ আকবর ভাই, ব্যান্ড লালন, তারপরে কাজী শুভ, দুই পলাশ, তারপরে মানে গামছা পলাশ এবং কিশোর পলাশ, 2000 পলাশ আছে।
আপনি আসলে বুদ্ধিমান। যাই হোক, এই সালমা লাগাইয়া মোটামুটি সবাই মানে বাংলাদেশের যারা বর্তমানে ডলি সায়ন্তনী সহ মোটামুটি মানে নাম হলোর হইতাম পারতাম না। আচ্ছা, আপনি এই পর্যন্ত কতটা গান গাইছেন, মানে যেগুলো প্রচার হয়েছে? আমি গাইছি মনে হয় 13-14টা। 13-14টা। এই 13-14টা পরে মানে খুবই কম সংখ্যক গান আপনার গাওয়া আপনার কণ্ঠে। এর মাঝে থেকে দেখা গেছে আপনি গাইলেও গান হিট। এর রহস্য কিটা? হিটের বিষয় নাই, মানে এটা দর্শকে খুব ভালোভাবে গ্রহণ করে। যেমন ধরেন একটা ছিল শ্রোতা, এক ধরনের মানুষ আছে শ্রোতা। প্রতিটা শিল্পীর শ্রোতা থাকে, শিল্পীরও হওয়া হইতো না, প্রতিটা গানের শ্রোতা থাকে। যে কেউ গাও, বালা গাইলে যে কেউ শুনে, বালা যদি গায়। আর কিছু কিছু মানুষের আছে ওই যায় ভক্ত। একটা হইলো শ্রোতা, একটা হইলো ভক্ত। তো আমি জানি না, আমি আসলে এটা করতাম চাইছি না, কিন্তু আমার গানের কিছু কিছু মানুষ ওগুলো মানে আমার গানের আশেক হয়ে গেছে। তো মোটামুটি আমি যে গান ওই গাই ভালো লাগে, তার আর ভালো লাগে। মানে এটা হলো আশেকের যেটা আর কি। যেমন আমি যদি আপনার আশেক হই, আপনার প্রতিটা আচরণ আমার কাছে ভালো লাগবে। আপনি অন্যায় করলে ওইটা আমার ভালো লাগবে, আমি আপনার আশেক। আপনার নেগেটিভটারও আমার পজিটিভ মনে হইব। আশেক হলো উলুই মরণ। তো এইলা কিছু কিছু মানুষ আছে যা গাইতা হইজ করে, যার কারণে গানও বেশি গাই না, বেশি বার করি না, কম কম বার করি, বছরও একটা বার করি, ওগুলো করি আর কি। বেশি গাইলে ঝামেলা। মানে যখন আপনার ভালো লাগে, যখন আপনার ইচ্ছে হয়, ইচ্ছা, সময় সবকিছু মিলাইয়া তোমারও তো সবসময় পাই না, এর লাগে আরো সমস্যা হয়ে যায়। না, আমি আছি। যাই হোক, তো এই মুহূর্তে পাগল হাসান বেশ সমাদৃত, বেশ পরিচিত একজন মুখ এবং গুণী একজন গীতিকার এবং শিল্পী। তো এই পাগল হাসানের জীবনে প্রথম প্রেমর প্রস্তাব কবে কোন জায়গা পাইছে? প্রস্তাব, প্রেমর প্রস্তাব প্রথম পাইছি না দিছি? পাইছে। পাইছি কইলে এটা রিসেন্ট। আচ্ছা, পাইছি কইলে রিসেন্ট, আর দিছি কইলে আছে। দিছি কইলে আচ্ছা, প্রথম কোন বয়স এবং খারে কোন জায়গা আপনি প্রেমের প্রস্তাব দিয়েছেন? প্রস্তাব তো আমার প্রথম যে প্রেম, তাইরে কইবার আগে তাই বিয়ে হয়ে গেছে। তাইরে কইতাম হই পারছি না, তাইর বিয়ে হয়ে গেছে, কিন্তু তাইরে প্রচন্ড ভালো হইতাম। আচ্ছা গেল আইজও কইছি না। আচ্ছা আচ্ছা। পরের যে প্রেম, এটা আইছে, আইয়া উফরে পড়ে গেছে। আচ্ছা, উফরে পড়ে গেলে তো ফ্রিজ যদি উফরে পড়ে চাইরো না রে ভাই, উফরে পড়লে চারতে নাই। আচ্ছা, নাইলে আবার চাললেও যাবে, উফরে পড়লে চাললে ঝামেলা আছে। উফরে পড়ে গেছে, এটা ধরছি। ধরে এই সময় তো যে কইলাম যে একটা বাপ আছিল, শয়তানি বাপ। তো ওইটা আমার প্রথম প্রেম। তো তাই বাপরে আমি সোজা গিয়া থ্রেড মারি দিছিলাম, তো ফুরি বিয়া দিলে আমার কাছে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, হুমকি? হুমকি, আচ্ছা, ফুরি বিয়া দিলে আমার কাছে দেওয়া লাগবে, তোমার ফুরিরে আমি ভালো পাই, সবে জানে। আর আমি লুকাইয়া কোনটা করতাম না, কিন্তু আমি আমার সময় হইলে বিয়া করবো। আচ্ছা, বাদে আখতা তাই বাপও শক্ত বিলেন। আচ্ছা, তাই বাপে আমারে, আমি কইতাম পারি না, আমি গেছি ডাকাত কোন এক দরকারে, আমার অফিসিয়াল দরকারে। তো কোন এক ফাঁকা দি তাই বাপে আমি ডাকা যাবার সুবাদে তাই বাপে তাই বাড়িতে নিয়ে বিয়া দিলাইছি। আউটও বিয়ে হয়ে গেছে? এটাও বিয়ে হয়ে গেছে, এটা আমার রানিং ফ্রেম আছিল। আচ্ছা, এরপরে তো আর ফ্রেম করবার সময় পাইছি না, আর হইছে না? না আর প্রেম করবার সময় হয়েছে না। এরপরে ওই দৌড় ভরে গেছে জীবন, গড় সংসার, মা বোন লইয়া টানাটানি, জুয়াল টান দেয়া। আচ্ছা, মানে জীবনের চলার গতির পরিবর্তন, গতি মানে এই সময় বুঝে একেবারে বালা করে ভরে গেছে উপরে আর কি। তখন আর প্রেমটা জীবন হয়েছে না, তখন আর প্রেম করার বা এই শয়তানি করার বা অন্য কোনো চিন্তা করার এটা চিন্তাই মাথাতে মানে আইছে না, কাম করছে না। আর ওই লাস্ট শেষে দিয়ে যে এখন আপনি কইরা জনপ্রিয়, আপনি কইরা সমাদৃত, আমি আসলে নিজের অতটা ভাবলাম না। আমি জানি আমি খালি জানি আমি যে গান গাই একটা নিয়ে উপার্জন করছি, তোমার মতো একটা বন্ধু হয়েছে, এটা হলো আমার জীবনের বড় প্রাপ্তি। না, এটা হাসা কথা আজকে কইলাম। তো মানে সঙ্গীত লইয়া বা গান লইয়া আপনার ভবিষ্যতের লক্ষ্য এবং উদ্দেশ্য কিটা? ভবিষ্যতের গান লইয়া আসলে
এই যে মহাজন হলে যে গান লিখে গেছেন বা এখনো জীবিত যে মহাজন যারা আছেন, এরারে ক্রস কইরা আসলে আমার কোনো উদ্দেশ্য থাকার কথা নাই। যারা আছেন বা যারা কইরা গেছেন এরই থাকুক, এরই থাকবা, এটা আমি চাই। আর আমি আসলে এরারে ক্রস কইরা বা এরার উপরে দিন গিয়া মরলা কি করা, মাত বরি করা, এই টাইপের কোনো মানসিকতা বা মনোভাব আমার কোনো সময় জন্মিছে না। আল্লাহর হুকুম মরবার আগত দিন পর্যন্ত আমার এই মনোভাব জন্মিত না। তবে আমি লেখা বন্ধ করতাম না, আমি লিখতে যাইব, আমি মইরা আনলে পরে যেটা হইব, এর আগে কোনটা নাই। এবং আপনার লেখার মাঝে এই যে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু, আসমানে যাইও না বন্ধু, দৌড়তে পারবো না, এই যে গানগুলা, এই যে কথাগুলা, এগুলা মানুষের প্রত্যেকটা মানুষের লগে এত ভেরি কুইক কানেক্টিং হয়। এবং এই গানগুলা মানুষের মুখে মুখে, আমি দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা জায়গাতে আমি দেখছি যে মানে এত সহজে মানুষের পিক আপ করে। আপনি সহজ ভাষায় এত কঠিন গানগুলা এত সুন্দরভাবে শুরু করিয়া আপনি উপস্থাপন করেন, এটার পিছনে রহস্যটা কিনা? এই ভাষা যদি কঠিন হয়ে যায় বা না, সহজ ভাষায় কঠিন বিষয়, সহজ ভাষায় কঠিন বিষয় ইলা যদি হয়ে যায়, সেইটা আমার দ্বারা হয়ে যায়। আমি আসলে এর পিছনের রহস্য কোনটা জানি না। এই দায়ভারটা কার? এই দায়ভার নেই, এই দায়ভার আসলে নিশ্চয়ই আপনার সূক্ষ্ম চিন্তার। এটা দায়ভার দেওয়া যায় না, এটা তুমি দায়ভার হইতে পারো না, সূক্ষ্ম একটা চিন্তার বিষয়। দায়ভার না হইলে এটার ভাষা বদলাইয়া হোক। কারণ এটা হলো গাড়ি আসলে এই যে জলজান্ত প্রতিভা যে জিনিসটা আমরা বুঝি, যারা মানুষের রিড করা জানে, তারা মানুষের ভিতর পড়তে পারে, এই গুণটা অবশ্যই আপনার কাছে আছে। এই কারণে এত হৃদয় নিংড়ানো কথাগুলো আবার হয় এবং খুব সহজে মানুষের লোকে গিয়ে মিশিয়ে দিতে পারে। আমি এখন একটা প্রশ্ন করছিলাম যে খুব বেশি গান মানে আপনার গান শুনে, তো বিচারার গান শোনা এবং খুব ভালো একজন শ্রোতা, শুধু আপনার গান না বাংলা গান, যদিও বিচারা আমরা বাংলাদেশের লোকে আওয়া দাওয়া নাই, তাই বাইরে দেশে তখন ওখানে সেটেল। তো আমার একটা মানে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়টা কইলাম, আমি কইলাম যে ভাই গান অত বেশি কইরা যে পাগল হাসান সম্পর্কে বলে গান ওলা, তো গান শোনাবার দেও পাগল হাসান, এই কণ্ঠকার পাগল হাসান আমরা দেখলাম না, কিন্তু এই কণ্ঠ শুনি পাগল হাসান। তো তাই একটা কথা কইলা যে ভাই এই যাবৎ খালে যারা গান গায়, বেশিরভাগ শিল্পী হল স্ক্রিনও আইয়া নিজে গান গাইন, দৌড়জা পরে মডেলিং করেন, সবকিছু করা বাদেও তার গানটা দেখা গেছে দর্শকের কাছে গিয়ে পৌঁছেন না। এরার আমি অশ্রদ্ধা করি না, কিন্তু তারা আমার গ্রহণ করতে কষ্ট হয়। তবে আমরা গর্ব করি আমরা সিলেটের এখন মানুষ, যার কণ্ঠ শুনলে কইতে পারি আমরা মানে তার কণ্ঠ দিয়া পরিচয়। আগর শিল্পীর গানের কণ্ঠ শুনলে কইতে পারতা যে অমুকর গান অমুকর গান, এরা কিন্তু শুধুমাত্র অ্যালবামে একটা ছবি আছে, ছবি ছাড়াও কিন্তু আমরা নাম হই দিছি, নাম হওয়া গেছে। মানে আমরা তো অনেক সময় আছে অ্যালবাম পাইছি না, ক্যাসেট আটি আইছে এখন থেকে আরেকজনের কাছে ইলাও আইছে ক্যাসেট গিটার ক্যাসেট, এইসব আমরাও কণ্ঠ না নাম হইছি। এখন খুব মিউজিক ভিডিও, মিউজিক্যাল ফিল্ম সবকিছু করিয়া তারা স্ক্রিন আইয়া নিজে দৌড়জাপ দেওয়া বাদেও দেখা গেছে গানটা আর ওই যে মানে তার মস্তিষ্ক বাদে গিয়ে ঢুকেন না, কারণ এই গানগুলো আসলে আমরা ছুঁইতে পারেন না। তো আমরা গর্ব করি আমরা সিলেটের একজন শিল্পী যে যার কণ্ঠ শুনলে মানুষ অন্তত পক্ষে এখন কইতে পারি পাগল হাসানের গান, স্ক্রিন আওয়া লাগেন না। তো এইটাই আমার কাছে খুব ভালো লাগছে এই কমপ্লিমেন্টটা, যে অন্তত পক্ষে আমরা যখন আমরা যে গানগুলা শুনি শুনি বড় হইছি, যারা গানগুলা শুনি শুনি বড় হইছি, তো আমরা আগে এই ফিল্ডটা করতাম, অন্তত পক্ষে এই ফিল্ডটা আপনি বর্তমান জেনারেশনটা করাইতে পারছেন আপনার কণ্ঠর জাদু দিয়া, এটা অবশ্যই গর্ব, অবশ্যই প্রশংসা। আমার কণ্ঠর আসলে জাদু নাই, তবে আমি চেষ্টা করি গানটারে তার সঠিক আবেদন দিয়া প্রকাশ করার লাগে, এটা আমি চেষ্টা করি। গানের কণ্ঠ এবং গানের কথা বাপ রসটা ফুটি হয় এবং প্রত্যেকটা গানের মাঝে লাগে কোনো না কোনো একটা জীবনের গল্প রয়ে গেছে। ওই তো মানে এটা আসলে আমরা চিন্তা করি না, চিন্তা করলে রাসেল আমিদের জীবনটাও একটা গান, অবশ্যই আমার জীবনটা একটা গান। আর প্রত্যেকের জীবন অন্তত বাংলাদেশও জন্ম লইয়া, বাংলাদেশও জন্ম লইয়া যদি প্রত্যেকের জীবন একটা গান না হয়, তাহলে এটা কেউ দিলা চিন্তা না করে, তাহলে এটা তার ব্যর্থতা, এটা তোমার আর আমার কিছু করার নাই। আমরা এই বিষয়টা জানতাম চাইলাম, আমরা মানুষ মাত্রই মরণশীল মানুষ, আমরা জন্ম যারা নিচে আমরা মরতে হইব। তো আপনার দেহের সমাধির পরে কোন তিনটা জিনিসের লাগে মনে হয় যে আপনার মানুষের মনে রাখবো? আমার কাছে মনে হয় যতদিন
আমার বালা কথার গান বাজছে থাকবো। অতদিন আমি সেও না সেউর কাছে বাজছে থাকবো। আর যদি এই ধরনের কোন সৃষ্টি আমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তো এইসবের প্রশ্নই আসে না। আপনার 3টা বাজে অভ্যাস, যেটা কেউ জানে না। সিগারেট খাওয়া, আর বেশি বেশি ফেমো করা, লাগে হই না, ফেমো করি হরদম হই না। নারীর প্রেম না প্রকৃতির প্রেম? না, নারী দুইটা তুমি- নারী তুমি আলাদা হইল না, মানুষের ফেমো। আচ্ছা। আর আর একটা হইলো বেশি নীরবতা পালন করা। এটা কি ভাবনার লাগেনি? না, এটা বর্তমান সমাজ ব্যবস্থায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সমাজ ব্যবস্থার প্রতি আপনার তো মানে বিতৃষ্ণা খানে। সমাজ ব্যবস্থা বিতৃষ্ণা হইলো সকলের মানসিকতার উন্নয়ন ঘটুক, আচ্ছা, এইটা হইলো চাওয়া আর কি। আর অত ডিপলি সামনে যাইবার জি। আপনার আগামী পরিকল্পনা কি থাকে? নতুন কোনো গান আননি? গান তো যতদিন বাঁচবো ততদিন গাইয়া যাই, যতদিন সময় পাই। কিন্তু আপনার দর্শকের তো একটা অভিযোগ আছে যে আপনি সব সময় গান দেন না, আপনার ইচ্ছা মতো গান দেন। সবসময় গান দিলে তো ঝামেলা, বেশি পাইলে ঝামেলা, কম কম পাইলে একটা হ্যাঁ, মজা 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 থাকে। বেশি খাইলে, যেমন ধরেন শিল্পী হলে গান দিয়া মরি জিরা, আচ্ছা, এটা আপনার কতই শিল্পী হলে গান দিয়া মরি জিরা, আমরা নিরামুখিলা এটা একটা বিষয়। তো আমার কত হইলো ওটাই যে আমার কম নেও, ধীরে ধীরে নেও। বেশি দিলে নিজেরই সমস্যা। আর এমনি যতটুকু আল্লাহ দিছইন অতটুকুই, মানে খুব চেষ্টা করাম যে খুব সাধারণ ভাবে চলাফেরা করার, কিন্তু মানুষই আমার অত বড় হইলা দেখে আমার মনে হয় সাধারণ থাকতে দিত না। আপনি সাধারণ থাকি এখন আমি আরো সাধারণ হইতাম চাই। অসংখ্য ধন্যবাদ। তো আপনার একটা জনপ্রিয় গান আসমানে যাইও না, তো আমরা আজকে বিয়ন টিভি ইউকে এই শো যদি আমরা দর্শকের লাগি অন্ততপক্ষে সাইড লাইন, আপনার নতুন ভার্সন রিলিজ হয়েছে, এটা তো তোমার মাধ্যমে রিলিজ হয়েছে। যাই হোক, তো এই গানের সাইলটা যদি তোমার লাগছে এখন আমি কি তখন আমার খালি গেলায়। জি। আরে ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবায় চাইও রে বন্ধু, দাগা দিবায় চাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। এই যে হৃদয় নিংড়ানো কথার গান আপনার যখন প্রচার হয়েছে, বারবারই কইরা রে ভাই একটা কথা, আমার তো নিংড়ায় না, আমি তো চেষ্টা কইরা দিলাম বারবার। হয়তো আপনার নিংড়ান না, কিন্তু যারা মানে শ্রোতা সকল আছেন তারা নিংড়ান। ইলাকের হৃদয়ে বলিয়া ইগুনতে যদি নিংড়ায়, হ্যাঁ ওগুনতে যদি নিংড়ায়, তাইলে যে তার রইয়া গেছে হ্যাঁ, এটা তো খাব লইলিও, তো কিটা করবা? তাইলে এগুলা তো দরকার আমরা। না, তো সকাল খাবলা দিন না, আপাতত নিংড়া নিতে থাকো। আর বর্তমানে আপনারা যে গান গুন হুনরা, জি, যেগুন আপনারা পাইছেন, এগুন তো এখন আমি 3টা স্তরে ভাগ করছি। আচ্ছা আচ্ছা, আসলে সিউটি কই আমরা, মোরাদান যেটা, একটা হলো ফটফটা দানার চাউল, আচ্ছা। যেটা পাই রেতে সিউটি পাইরা দান চাউল তো রইয়া গেছে, তো এটা খাব লইলিব, টুসাই লিব, তো কিটা করবো? আমরা অবশ্যই দান চাউল চাই, নাই তো এবং না। আরো সুন্দর সুন্দর গান আপনার কাছে চাই। এটা আল্লাহ যদি বাঁচাইন কোনোদিন, যদি আমি মরতাম পারি, তে বাদে তোমরা বার করবাই না, লাগে না। আমরা সময়ের পরিক্রমা আসলে বিদায় নিতে হওয়ার অনুষ্ঠানের পরে শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ বিয়ন টিভি ইউকে প্রেজেন্ট কাদ্রশালী শোধ আপনার আওয়ার লাগি, এবং জানা অজানা অনেক তথ্য লই আপনি আলোচনা করার লাগি। আশা করি আমরা দর্শক যারা আছেন, যারা আপনার প্রতি অনেক বেশি আগ্রহ, অনেক বিষয় জানতে চান, আজকের এই অনুষ্ঠান থেকে অনেক জানা অজানা বিষয় তারা জানতে পারছেন। আর আজকে বিয়ন টিভি ইউকে প্রেজেন্ট কাদ্রশালী শোধ আওয়ার লাগি আপনার লাগি ছোট্ট একটা উপহার, এবং আপনার এই আগমনটারে অবশ্যই আমরা কৃতজ্ঞতার সহিত স্মরণ রাখবো। সংক্ষিপ্তভাবে আমরা যদি বিয়ন টিভি ইউকে দর্শকের কাছ থেকে বিদায় লইলে। বিয়ন টিভি ইউকে এর আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানও আবারও হইতাম সেইরাম কৃতজ্ঞতা প্রকাশ করলাম আপনার কাছে, আমার মতো নগণ্য জনরে ইনো আনবার লাগি। তো যাই হোক, যারা বাংলা গান শুনইন, বালা বালা বাংলা গান শুনইন, বালা বাংলা লোকগানের সাথে থাকা, আর আমার লাগি দোয়া করবা, আর আপনার লাগি
আপনার লাগিও আমি দোয়া করি নাকিতে ওগুলা বলা। অসংখ্য ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক মন্ডলী, সময় পরিক্রমা আমরা বিদায় নিত, তবে এই বিদায়টা শেষ বিদায় নাই। আগামী পর্বত, আগামী কোনো নতুন অতিথি লইয়া, অনেক জানা তথ্য লইয়া